এখানে প্রমিনেন্ট কিছু স্কলারদের ডেফিনেশন দেওয়া আছে। তারপরে কেস মারবারি ভার্সেস মেডিসন কেসটা আমেরিকার সাংবিধানিক ইতিহাসে সবথেকে তাৎপর্যপূর্ণ কেসগুলোর মধ্যে অন্যতম একটা কেস, কারণ এই কেসের মাধ্যমে জুডিশিয়াল রিভিউ প্রিন্সিপালটা এস্টাবলিশড হয়েছে, যার মাধ্যমে কোর্ট সরকারের সংবিধান পরিপন্থী কোনো একটা আইন বা সরকারের কোনো অবৈধ কর্মকাণ্ড ভয়েড ঘোষণা করতে পারে। মারবারি ভার্সেস মেডিসন এইটা 1803 সালের একটা কেস। 1803 সালে এই কেসে জাজমেন্ট বের হয়। এই কেসের ফ্যাক্ট, 1800 সালে আমেরিকার প্রেসিডেন্সিয়াল ইলেকশন হয়। এই নির্বাচনে ডেমোক্রেটিক রিপাবলিক পার্টির থমাস জেফারসন ওই সময়কার প্রেসিডেন্ট জন অ্যাডামসকে পরাজিত করেন, যিনি কিনা ফেডারেলিস্ট পার্টির একজন পলিটিশিয়ান ছিলেন। একটা গান আছে না, যাও যাও গো এবার যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও। প্রেসিডেন্ট জন অ্যাডামস তেমনি যাবার আগে রাঙিয়ে যেতে চাইলেন। ফেডারালিস্ট পার্টির ইনফ্লুয়েন্স ধরে রাখার জন্য তার প্রেসিডেন্সির শেষ দিনগুলোতে রাষ্ট্রীয় নানান পদে ফেডারালিস্ট ভাবাপন্ন তার মানুষজনকে নিয়োগ দিয়ে গেলেন। মারবারি নামের এক ভদ্রলোক প্রেসিডেন্ট অ্যাডামসকে বললেন যে, নেতা আমার একটা পদ দেন। অ্যাডামস বললেন তথাস্তু। ওস্তাদের মার শেষ রাতে, অ্যাডামসের প্রেসিডেন্সির শেষ রাতে তিনি মারবারিকে ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়ার জাস্টিস অফ পিস হিসেবে নিয়োগ দিয়ে গেলেন। নিয়োগ তো দিলেন কাগজে কলমে, কিন্তু তার সেক্রেটারি অফ স্টেট অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠাতে পারল না। প্রেসিডেন্ট সাহেব মেডিসনকে বললেন যে, খবরদার অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠাবা না। মেডিসন তো আর নেতার আদেশ অমান্য করতে পারে না। সে বলল, হুজুর আপনার আদেশ শিরোধার্য। পরদিন জেফারসন প্রেসিডেন্ট হিসেবে অধিষ্ঠিত হলেন। তারই ক্যাবিনেটের একজন মেম্বার হলো জেমস ম্যাডিসন। মারবারি বেচারার যা যাবার স্বপ্নের পাকা ধানে মই। উনি তো আর বসে থাকার পাত্র নন। গেলেন সুপ্রিম কোর্টে মেডিসনের বিরুদ্ধে মামলা নিয়ে। তার দাবি, রিট অফ ম্যান্ডামাস ইস্যু করার মাধ্যমে মেডিসনকে জুডিশিয়ারি অ্যাক্ট 1789 অনুযায়ী তাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে বাধ্য করা হোক। ওই সময় সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ছিলেন জন মার্শাল। এই সব কাহিনীর আগে কংগ্রেস একটা আইন পাশ করেছিল যে জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট সংশ্লিষ্ট সব ধরনের ক্যাসালের মীমাংসা সুপ্রিম কোর্ট করতে পারবে। চিফ জাস্টিস মার্শাল এই কেসে মেডিসনের পক্ষে রায় দিলেন এবং বললেন যে ওই অ্যাক্ট আনকনস্টিটিউশনাল, কেননা এটা সংবিধানের আর্টিকেল 3-এ যেটা বলা আছে যে দ্য জুডিশিয়াল পাওয়ার অফ দ্য ইউএস শ্যাল বি ভেস্টেড ইন অন সুপ্রিম কোর্ট অ্যান্ড ইন সাচ ইনফিরিয়র কোর্টস অ্যাজ দ্য কংগ্রেস মে ফ্রম টাইম টু টাইম অর্ডিন অ্যান্ড এস্টাবলিশ দ্য জুডিশিয়াল পাওয়ার শ্যাল এক্সটেন্ড টু অল কেসেস ইন ল অ্যান্ড ইকুইটি অ্যারাইজিং আন্ডার দ্য কনস্টিটিউশন। এই আর্টিকেলটা ভায়োলেট করে। এই কেসটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই কেসের মাধ্যমে প্রথম জুডিশিয়াল রিভিউ প্রিন্সিপালটা এস্টাবলিশ করা হয়েছে। এই কেসের জাজমেন্টে জুডিশিয়ারি অ্যাক্ট 1789-কে অবৈধ ঘোষণা করা হয়েছে এবং আনকনস্টিটিউশনাল বলে স্বীকৃতি দেওয়া হয়েছিল। মহামতি জন মার্শাল এই কেসে জুডিশিয়াল রিভিউর 3টা প্রিন্সিপাল সেট করে গেছে। প্রথম, দ্য কনস্টিটিউশন ইজ দ্য সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড, একটা দেশের সর্বোচ্চ আইন। দ্বিতীয়ত, ইফ এ ল কনফ্লিক্টস উইথ দ্য কনস্টিটিউশন রুলস, কোনো একটা আইনের সাথে যখন কনস্টিটিউশনের কনফ্লিক্ট লাগে তখন কনস্টিটিউশন এখানে প্রিভেল করবে। তৃতীয়ত, দ্য জুডিশিয়াল ব্রাঞ্চ হ্যাজ এ ডিউটি টু আপহোল্ড দ্য কনস্টিটিউশন, দাস ইট মাস্ট বি এবল টু ডিটারমাইন হোয়েন এ ল কনফ্লিক্টস উইথ দ্য কনস্টিটিউশন অ্যান্ড নলিফাই দ্যাট ল। এখানে জুডিশিয়াল ব্রাঞ্চের একটা ডিউটি আছে সংবিধানকে সমহান মর্যাদায় অধিষ্ঠিত করা। যদি কোনো একটা আইনের সাথে সংঘাত লাগে সংবিধানের, তখন জুডিশিয়ারির এই ব্রাঞ্চ তখন তাদের মধ্যে একটা মীমাংসা করবে এবং সংবিধানকে প্রায়োরিটি দেবে। এতে জুডিশিয়াল রিভিউ ইউএসের মতো রিটেন কনস্টিটিউশন থেকে উদ্ভূত না। এটার উদ্ভব কমন ল প্রিন্সিপাল থেকে এবং মূলত অ্যাডমিনিস্ট্রেটিভ ল নিয়ে কনসার্ন। কাউন্সিল অফ সিভিল সার্ভিস ইউনিয়ন ভার্সেস মিনিস্টার ফর দ্য সিভিল সার্ভিস, এই কেসে যে 3টে প্রাইমারি গ্রাউন্ড এস্টাবলিশ করা হয়েছে তার উপরে ভিত্তি করেই মূলত ইউকের কোর্ট ডিসিশন রিভিউ করে থাকে। গ্রাউন্ড 3টে হলো ইলিগ্যালিটি, ইররেশনালিটি এবং প্রসিডিউরাল ইমপ্রোপ্রিয়েটি। ইলিগ্যালিটির ব্যাপারটা হলো আইন প্রণেতা বা ডিসিশন মেকারদের অবশ্যই তাদের লিগ্যাল অথরিটির মধ্যে থেকে একটা কাজ করতে হবে। তা না করলে সেটা অবশ্যই জুডিশিয়াল রিভিউয়ের একটা গ্রাউন্ড হবে। ইররেশনালিটি, কোনো একটা অথরিটির একটা কাজ যদি আনরিজনেবল হয় বা ইররেশনাল হয় তবে সেটা জুডিশিয়াল রিভিউয়ের একটা গ্রাউন্ড হবে। প্রভিন্সিয়াল পিকচার হাউস লিমিটেড ভার্সেস ওয়েডনেসবারি কর্পোরেশন, এই কেসের মাধ্যমে ইররেশনালিটির একটা ব্যাখ্যা দেওয়া হয়েছিল এভাবে যে এ ডিসিশন
would be unreasonable if it is so unreasonable that no reasonable authority could ever have come to it. Procedural impropriety এটা মূলত ন্যাচারাল জাস্টিস বা ফেয়ার প্রসিডিউর যদি অবজার্ভ করা না হয় তাহলেও সেটা যে জুডিশিয়াল রিভিউয়ের একটা গ্রাউন্ড হবে সেটা নিয়ে বলেছে। এছাড়া যেসব গ্রাউন্ড আছে যেমন হিউম্যান রাইট অ্যাক্টের সেকশন 6, ইউরোপীয় ইউনিয়ন ল ইত্যাদি। লিমিটেশনস অ্যান্ড স্কোপ, ইউকেতে পার্লামেন্টারি সুপ্রিমেসি চলে, তো তাই ওদের পার্লামেন্টই সর্বেসর্বা। কোর্ট ওদের পার্লামেন্টের প্রাইমারি লেজিসলেশন অসাংবিধানিক বা অকার্যকর ঘোষণা করতে পারে না। এটা মূলত এক্সিকিউটিভ অ্যাকশন আর ডেলিগেটেড লেজিসলেশন পার্লামেন্টের ইন্টেন্ট অনুযায়ী ফাংশন করতেছে কিনা এইটা নিশ্চিত করে। ইন্ডিয়ায় মূলত জুডিশিয়াল রিভিউর যাত্রা শুরু হয় কেশবানন্দ ভারতী কেসের মাধ্যমে। এই কেসে বেসিক স্ট্রাকচার চেঞ্জ করে আনা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ইনভ্যালিড ঘোষণা করা হয়েছিল। আর্টিকেল 32 এবং 226-এর আন্ডারে ইন্ডিয়ান হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট দুই কোর্টই জুডিশিয়াল রিভিউ ডক্ট্রিন এক্সারসাইজ করে থাকে, কিন্তু কনস্টিটিউশনাল ভ্যালিডিটি ডিটারমাইন করার ক্ষেত্রে চূড়ান্ত ক্ষমতাটা সুপ্রিম কোর্টের কাছেই থাকে। জুডিশিয়াল রিভিউ সেন্ট্রাল আর স্টেট ল দুই ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। এক্সিকিউটিভের অর্ডার, অর্ডিন্যান্স এবং কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রেও এটা অ্যাপ্লিকেবল, কিন্তু পলিটিক্যাল ইস্যু কভার করে না। জুডিশিয়াল রিভিউ ব্যাপারটা অটোমেটিক না, বরং কোনো একটা কেস হয়ে কোর্টের কাছে আসতে হয়। জুডিশিয়াল রিভিউর মাধ্যমে কোনো একটা অ্যাক্ট পার্শিয়ালি ইনভ্যালিড এবং পার্শিয়ালি ভ্যালিড হিসেবে ঘোষণা করা যেতে পারে। ইন্ডিয়ান কনস্টিটিউশনের আর্টিকেল 13-তে বলা আছে যে যদি কোনো ল এই সংবিধানের সাথে ইনকনসিস্টেন্ট হয় অথবা ফান্ডামেন্টাল রাইটের সাথে কমপ্লাই করে না, সেই ল ভয়েড হিসেবে গণ্য করা হবে। আর্টিকেল 32 এবং 226-এর মাধ্যমে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টকে জুডিশিয়াল রিভিউয়ের এক্সারসাইজ করার ক্ষমতা দেওয়া হয়েছে। আর্টিকেল 131, 132, 133, 134, 135, 136, 143, 226 এবং 246-এর মাধ্যমে জুডিশিয়ারিকে কোনো একটা লেজিসলেটিভ অথবা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন রিভিউ করার জন্য পাওয়ার দেওয়া হয়েছে। জুডিশিয়াল রিভিউ ইন বাংলাদেশ, আমাদের সংবিধানের আর্টিকেল 7, আর্টিকেল 26 এবং আর্টিকেল 102-এ জুডিশিয়াল রিভিউর কথা বলা হয়েছে। আর্টিকেল 7 মোটা দাগে কনস্টিটিউশনাল সুপ্রিমেসির কথা বলছে এভাবে যে দিস কনস্টিটিউশন ইজ দ্য সোলেম এক্সপ্রেশন অফ দ্য উইল অফ দ্য পিপল, দ্য সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড, অ্যান্ড ইফ এনি আদার ল ইজ ইনকনসিস্টেন্ট উইথ দিস কনস্টিটিউশন দ্যাট আদার ল শ্যাল টু দ্য এক্সটেন্ট অফ দ্য ইনকনসিস্টেন্সি বি ভয়েড। আর্টিকেল 7-এর পরে আর্টিকেল 26-এ ফান্ডামেন্টাল রাইটের উপরে গুরুত্বারোপ করা হয়েছে যে তার সাথে অসামঞ্জস্যপূর্ণ কোনো আইন তৈরি করা হলে তা ভয়েড হবে। আর্টিকেল 44-এ আছে যে যদি কনস্টিটিউশনের পার্ট 3-তে উল্লেখিত 18টা ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট করা হয় তবে যে কেউ আর্টিকেল 102-এর আন্ডারে হাইকোর্ট ডিভিশনে মুভ করতে পারবে। আবার আর্টিকেল 65-এ লেজিসলেচারের কনস্টিটিউশনাল লিমিটেশনের কথা বলা হয়েছে। আর্টিকেল 95-তে জুডিশিয়াল অ্যাকশনের স্বাধীনতার কথা বলা হয়েছে। বাংলাদেশের জুডিশিয়াল রিভিউয়ের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ কেস আছে, যেমন বাংলাদেশ ইতালিয়ান মার্বেল ওয়ার্কস লিমিটেড ভার্সেস গভর্নমেন্ট অফ বাংলাদেশ অ্যান্ড আদার্স, সিদ্দিক আহমেদ ভার্সেস গভর্নমেন্ট অফ বাংলাদেশ অ্যান্ড আদার্স, আনোয়ার হোসেন চৌধুরী ভার্সেস বাংলাদেশ এবং সেক্রেটারি মিনিস্ট্রি অফ দ্য ফিনান্স ভার্সেস মাজদার হোসেন। রেশনালিটি অফ জুডিশিয়াল রিভিউ, জুডিশিয়াল রিভিউয়ের যুক্তিযুক্ততা হলো এটা যে কোনো পাবলিক অথরিটিকে এমনকি গভর্নমেন্টকেও আইনের সীমায় থাকতে বাধ্য করে। এটা এমন একটা মেকানিজম যার মাধ্যমে পাবলিক অথরিটি বা গভর্নমেন্টকে ফেয়ারনেস, রিজনেবলনেস এবং লিগ্যালিটি মেনটেন করতে বাধ্য করা হয়। আলেকজান্ডার হ্যামিল্টন বলেছেন, এটা ধারণা করা বেশি যৌক্তিক যে কোর্ট মূলত জনগণ এবং লেজিসলেচারের মধ্যবর্তী বা ইন্টারমিডিয়েট একটা বডি যা লেজিসলেচারকে তার লিমিটের মধ্যে রাখতে হেল্প করে। জুডিশিয়াল রিভিউয়ের যৌক্তিকতা নিরূপণ করতে গেলে যেসব পয়েন্ট আমরা পাই তা হলো আপহোল্ডিং দ্য রুল অফ ল, প্রোটেকশন অফ ফান্ডামেন্টাল রাইটস, চেক অন অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন, ব্যালেন্সিং পাওয়ার্স অ্যামং ব্রাঞ্চেস, প্রমোশন অফ অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড ট্রান্সপারেন্সি এবং ডেভেলপমেন্ট অফ লিগ্যাল স্ট্যান্ডার্ডস। আপহোল্ডিং দ্য রুল অফ ল, জুডিশিয়াল রিভিউ এটা নিশ্চিত করে যে সবার উপর আইন সত্য তাহার উপর নাই। এটা পাবলিক অথরিটির অবাধ ক্ষমতার অপব্যবহার রোধ করে, তাদের দায়বদ্ধতা নিশ্চিত করে। প্রোটেকশন অফ ফান্ডামেন্টাল রাইটস, এটা ইন্ডিভিজুয়াল রাইট এর জন্য সেফগার্ড হিসেবে কাজ করে, যাতে স্টেট বা পাবলিক অথরিটির কোনো স্বেচ্ছাচারী সিদ্ধান্তের জন্য কারো ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট না হয়। চেক অন অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন, জুডিশিয়াল রিভিউ কোর্টের কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন নিরীক্ষণের সুযোগ করে দেয়
যাতে ওই ডিসিশনটা রিজনেবল হয়। এটা স্বেচ্ছাচারী এবং ভুলভাল সিদ্ধান্ত নেওয়া থেকে অথরিটিকে দূরে রাখে। ব্যালেন্সিং পাওয়ার্স এবং ব্রাঞ্চেস, স্টেটের 3টা অর্গানের মধ্যে চেক অ্যান্ড ব্যালেন্স বজায় রাখতে জুডিশিয়াল রিভিউ সাহায্য করে। প্রমোশন অফ অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড ট্রান্সপারেন্সি, জুডিশিয়াল রিভিউয়ের মাধ্যমে পাবলিক অথরিটি তাদের সিদ্ধান্তের জন্য দায়বদ্ধ করা যায় এবং যার ফলে পুরো ব্যাপারটা নিয়ে একটা স্বচ্ছতা এবং আইন সিদ্ধতা থাকে। ডেভেলপমেন্ট অফ লিগ্যাল স্ট্যান্ডার্ড, লিগ্যাল স্ট্যান্ডার্ড ইভলিউশনের মাধ্যমে লিগ্যাল স্ট্যান্ডার্ড ডেভেলপ করা হয় মূলত জুডিশিয়াল রিভিউয়ের মাধ্যমে। বিভিন্ন আইন এবং বিভিন্ন স্ট্যাটুট ব্যাখ্যা করার মাধ্যমে, নতুনভাবে ইন্টারপ্রিটেশন করার মাধ্যমে এটা ইভলিউশন ঘটে এবং ডেভেলপড হয়। ক্রিটিসিজম অফ জুডিশিয়াল রিভিউ, থমাস জেফারসন বলেছেন যে জাজদের চূড়ান্ত সালিসদার মনে করার ব্যাপারটা সত্যিই খুব ভয়ঙ্কর একটা ডক্ট্রিন, যেইটা আমাদের একটা স্বৈরাচারী কাঠামোর মধ্যে নিয়ে যায়। আমাদের জজরা অন্যান্য সাধারণ মানুষের মতোই, তাদের চেয়ে বেশি অনেস্ট না। তাদেরও ক্ষমতা লিপ্সা কিংবা দলগত সুবিধার প্রতি লোভ থাকতে পারে। যদিও রুল অফ ল এস্টাবলিশ করার পিছনে জুডিশিয়াল রিভিউয়ের ব্যাপক ভূমিকা আছে, তবুও এইটা নানান সময়ে নানাবিধ সমালোচনার তীরে বিদ্ধ হয়েছে। যেমন ডেমোক্রেটিক ডেফিসিট, জুডিশিয়াল রিভিউয়ের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আনইলেক্টেড জাজরা জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের নেয়া একটা সিদ্ধান্ত ওভারটার্ন করে। ক্রিটিক্সরা মনে করেন এটা ডেমোক্রেটিক প্রিন্সিপালকে অবদমিত করে, কেননা এটা মনে করা হয় যে জনগণ তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে নিজেদের আকাঙ্ক্ষার চূড়ান্ত বাস্তবায়ন ঘটায়। উদাহরণ হিসেবে বলা যায় যে কোর্ট অনেক সময় সংসদ থেকে পাশ হওয়া একটা আইন বাতিল করে দেয়। জুডিশিয়াল ওভাররিচ, বিচারকরা অনেক সময় লয়ের ইন্টারপ্রিটেশন রেখে পলিসি মেকিং সংশ্লিষ্ট বিষয়ে ডিসিশন দেয়, যা তাদের সাংবিধানিক দায়িত্বের ওভারস্টেপ হিসেবে ধরা যায়। যখন কোর্ট ইকোনমিক পলিসি বা গভর্নেন্স সংশ্লিষ্ট ম্যাটারে নাক গলায়, তখন ধরা হয় যে এটা সেপারেশন অফ পাওয়ার কনসেপ্টটার সম্পূর্ণ পরিপন্থী এবং এটাকে পুরোপুরিভাবে ব্লার করে। ইনকনসিস্টেন্সি, জুডিশিয়াল রিভিউ অনেক সময় সাবজেক্টিভ ইন্টারপ্রিটেশনের উপরে রিলাই করে রিজনেবলনেস, কনস্টিটিউশনালিটি এসব নির্ধারণ করে থাকে, যা অনেক সময় ইনকনসিস্টেন্ট ডিসিশনের জন্ম দেয়। ইম্প্যাক্ট অন গভর্নেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসি ম্যাটার্সে ক্রমাগত বাধা দেওয়ার মাধ্যমে জুডিশিয়াল রিভিউ অনেক সময় গভর্নেন্সকে স্লো করে দেয়। ডিলেস অ্যান্ড হাই কস্ট, জুডিশিয়াল রিভিউয়ের প্রসেস অনেক সময় টাইম কনজিউমিং আর অনেক খরচই হয়, যা অনেক মানুষের কাছে একটা অনতিক্রম্য বাধা হিসেবে দাঁড়ায়। কনজারভেটিজম অফ দ্য জুডিশিয়ারি, কোর্ট প্রোগ্রেসিভ চেঞ্জের বিরুদ্ধে যে রক্ষণশীল অবস্থান নিতে পারে, এটা মূলত প্রেসিডেন্ট ফলো করার যে একটা রীতি আছে তা মানার কারণে হয়। তারপরে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স, আমাদের মতো দেশে দেখা যায় যে অনেক সময় জুডিশিয়ারি নিরপেক্ষ এবং স্বাধীন হতে পারে না, পলিটিক্যাল ইনফ্লুয়েন্স থাকে। তো পলিটিক্যালি বায়াসড হয়ে এই জুডিশিয়াল রিভিউ যে রায়গুলো হবে না তার নিশ্চয়তা কী। তারপরে ল্যাক অফ অ্যাকাউন্টেবিলিটি অফ জাজেস, বিচারকদের মেলা ক্ষমতা দেওয়া হয়েছে, কিন্তু ঝামেলা হলো ওরা কারো প্রতি দায়বদ্ধ না। পাবলিকের কাছে সরাসরি অ্যাকাউন্টেবল না হওয়ার কারণে ওরা নিজেদের খেয়াল খুশি মতো একটা আরবিট্রারি সিদ্ধান্ত দিয়ে দিতে পারে। ওকে, ডাজ ইউর হেড হার্ট? আশা করি হার্ট হয় নাই। আজকে এখানেই শেষ। ধন্যবাদ।